আচ্ছা, ভিজুয়াল ফক্স প্রের আজকে একটা টেবিল তৈরি করব স্যালারি নামে, ঠিক আছে। আগের দিন আমরা মার্কশিট করেছিলাম, স্যালারি টেবিল তৈরি করব। টেবিলে কী কী ফিল্ড থাকবে? এমপ্লয় কোড, আর নেম অর্থাৎ এমপ্লয় নেম, ডেজিগনেশান, ডিপার্টমেন্ট, বেসিক, ডিএ, এইচআরএ, এমএ, টিএ, গ্রস, পিট্যাক্স, পিএফ, লোন, টোটাল ডিডাকশান এবং নেট স্যালারি। এই টেবিল স্ট্রাকচারটা তৈরি করব। এটা তোমরা এক্সেলেও করেছো, ঠিক আছে। তো এটা ফক্স প্রোতেও করবে। ফক্স প্রোতে করতে গেলে প্রথমত ক্রিয়েট কমেন্ট দিয়ে স্যালারি বা নিজের নাম দিয়ে একটা তৈরি করবে। আমার মনে হয় তৈরি করা আছে, দেখি আমি আছে কি না। ইউজ স্যালারি, SALARY স্যালারি আমার তৈরি করা আছে, তো আমি দেখি ইউজ নাম দিয়ে আছে। এটার মডিফাই স্ট্রাকচার করি, MODI মডিস্ট্রু। ওকে, দেখো এইভাবে তুমি যখন টেবিল ক্রিয়েট করবে তখন এইগুলোর ফিল্ডগুলোর নামগুলো লিখতে হবে। এমপ্লয় কোড নিউমেরিক নিলে তার উইথ নিয়ে নেবে, নেম, ডেজিগনেশান, ডিপার্টমেন্ট, বেসিক, ডিএ, যেগুলো নিউমেরিক সেগুলো নিউমেরিক, বাদ বাকি যেগুলো ক্যারেক্টার সেগুলো ক্যারেক্টার, এখানে ম্যাক্সিমামে নিউমেরিক, ঠিক আছে। তারপরে এইচআরএ, এমএ, টিএ যা যা আছে এগুলো পরপর এখানে যতগুলো আছে একদম নেট স্যালারি পর্যন্ত নিয়ে নেওয়ার পর ওকে। এবার এই টেবিলটাতে, স্যালারি টেবিলটাতে তোমাকে ডেটা এন্ট্রি করতে হবে। আমরা অ্যাপেন্ড কমেন্ট দিয়ে এন্ট্রি করতে পারি অথবা ব্রাউজ কমেন্ট দিয়েও এন্ট্রি করতে পারি। BROW ব্রাউজ কমেন্টে কি হয়, আমার এখানে কিছু এন্ট্রি করা আছে, দেখো জাস্ট বেসিক পর্যন্ত এন্ট্রি করবে। এই যে বেসিকগুলো আছে দেখতে পাচ্ছ, বেসিক পর্যন্ত এন্ট্রি করবে। নাম, ডেজিগনেশান, কোনো একটা ডিপার্টমেন্ট, আমি EDU দিয়েছি শর্টকাটে, মানে এডুকেশন ডিপার্টমেন্ট দিয়েছি, দিয়ে তাদের বেসিকগুলো এন্ট্রি করবে। দেখো এইগুলো সব ফাঁকা আছে, এগুলো কি আছে? জিরো বা ফাঁকা আছে। এবার আমাদেরকে বার করতে হবে, ডিএ বার করতে হবে, তারপরে তোমার এইচআরএ, এগুলো আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো বার করব কি করে? এইগুলো ক্যালকুলেশান করতে হবে, রিপ্লেস কমেন্টের সাহায্যে আমরা ক্যালকুলেশান করতে পারবো। তাহলে এইখানে তোমাদের রিপ্লেস কমেন্টের সাহায্যে ক্যালকুলেশান করতে হবে। জাস্ট এন্ট্রি করবে, কোন পর্যন্ত এন্ট্রি করবে? ব্রাউজ কমেন্টের সাহায্যে এইগুলো এন্ট্রি করবে, ঠিক আছে। বেসিকগুলো এন্ট্রি করে নেবে, Ctrl+Y মেরে 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 ডেটায় নতুন রো পাবে, সেখানে গেলে এন্ট্রি করে রাখবে এখানে, ঠিক আছে। বেসিক পর্যন্ত এন্ট্রি করে রাখবে, ক্যালকুলেশান করবো। এবার কমেন্ট লিখবো আমরা, রিপ্লেস কমেন্টের সাহায্যে ক্যালকুলেশান করব আমরা, ডিএ ক্যালকুলেশান করব। তোমাকে বলা হলো যে ডিএ বার করবে বেসিকের 18%, ঠিক আছে। এইটা ক্যালকুলেশান করতে হবে। কত পার্সেন্ট বার করতে বলেছি আমরা? 18%। কার 18% হবে? বেসিক পের 18% হবে। ডিএর ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। যারা চাকরি করে তাদের যে ডিএটা থাকে সেইটা তোমাদেরকে বার করতে হবে। তাহলে এই যে ডিএ এখন যে বেসিক, এটা হচ্ছে বেসিক পে, তাদের বেতন। এবার এ যা আছে তার 18% ক্যালকুলেশান করে এখানে বসবে। এবার একটা একটা করে 18% ক্যালকুলেশান করতে গেলে তো টাইম লাগবে। তার জন্য আমরা ক্যালকুলেশানের একটা কমেন্ট জানি যে রিপ্লেস কমেন্টের সাহায্যে ক্যালকুলেশান করতে পারি, ঠিক আছে। তাহলে রিপ্লেস কমেন্টের সাহায্যে সেই ক্যালকুলেশানটা আমরা করব। কিভাবে করব? দেখো এখানে REPL রিপ্লেস অল লাগাতে হবে, এর আগেও লাগিয়েছিলাম। কি রিপ্লেস হবে না, তো ওই ডিএ বলে যে ঘরটা আছে এই ঘরটা রিপ্লেস হবে, ঠিক আছে। ডিএর ঘরে ক টাকা বসবে? আমি যদি এখানে 100 টাকা লিখে দিই তাহলে সবারই 100 টাকা বসে যাবে, কিন্তু 100 টাকা তো বসাবো না। বেসিকে যা আছে তার 18% ক্যালকুলেশান করে বসাবে। তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশান করতে গেলে আমরা শিখেছিলাম যে অ্যামাউন্ট ইন্টু 100 বাই ওটা ইন্টু পার্সেন্টেজ বাই 100, তাই না? তাহলে বেসিকের অ্যামাউন্টটা তো আমরা জানি না কত আছে, তাই লিখে দেবো ওর ফিল্ডের ভ্যালুটা, ফিল্ডের নামটা BASIC, এটা তো বেসিকের নাম আছে বেসিক, তাই তো BASIC। বেসিক কত পার্সেন্ট ইন্টু 18/100, তাহলে বেসিক 18% যা হবে সেটা ক্যালকুলেশান করে দেখো বসে গেছে ওপরে ডিএ, ঠিক আছে। এইখানে এর বেতনটা যদি একদম আমি 10,000 করে দিই, ধরেন এর বেতনটা করে দিলাম 10,000, 10 1 2 3, ঠিক আছে, 10,000 করে দিচ্ছি। এটা তো মিলেনি। এবার 18% ক্যালকুলেশান করি, এন্টার মারো। এবার দেখো 1800 টাকা এখানে আর বসে গেল, ঠিক আছে। তাহলে বেসিকের 18% আমরা বার করতে পারবো এইভাবে, ওকে। ঠিক সেমভাবে তোমাকে বাকি কি বার করতে বলেছে? এইচআরএ বার করতে বলেছে। কত পার্সেন্ট বার করতে বলেছে? 12%। দেখো এটা লিখিয়ে দিয়েছিলাম, রিপ্লেস অল ডিএ উইথ বেসিক কিন্তু 18/100 দিয়ে কী করবে? এন্টার মারবে, লেখা আছে সিনট্যাক্সে। সেরকমভাবে এইচআরএ 12% বার করতে বলেছি, তাহলে ঠিক ওইটাই লিখতে হবে। রিপ্লেস অল কী লিখতে হবে? এইচআরএ রিপ্লেস অল, এই ডি এর জায়গায় কী লিখবো আমরা? HRA। এইচআরএ কত পার্সেন্ট দিয়েছি আমরা? 12%। তাহলে 12/100 এন্টার।
এইচআরে 12% সকলের এইখানে আমাদের বেরিয়ে গেল। এমএ সবাইকে 500 টাকা করে দিয়ে দাও, এমএ যা যা আছে 500 টাকা করে পাবে, ঠিক আছে। তাহলে রিপ্লেস অল এইখানেই কারেকশান করে লিখে দাও এমএ দিয়ে এখানে লিখে দাও, এখানে বেসিক টেসিক কিছু বসবে না, জাস্ট কত বসবে 500 টাকা ফর অল, অর্থাৎ এম এর ঘরে 500 টাকা বসে যাবে, দিয়ে এন্টার। সবারই 500 টাকা বসে গেছে, দেখো যাদের নাম নাই তাদেরও বসে গেছে এখানে। কেন বসে গেছে? কারণ এদের ঘরগুলোতে ফাঁকা আছে, এদের বেসিকের পর ক্যালকুলেশন হচ্ছিল, এদের বেসিক ফাঁকা, তাই এদের ফাঁকা বসছিল, তাই না? তাই 500 টাকা সকলে বসে গেছে। আচ্ছা, টি এর জন্য কোনো ক্যালকুলেশন আছে কিনা আমরা দেখে নিই। এম এর জন্য বলেছিলাম 500 টাকা সবাইকে দিতে বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তার জন্য এটা এম এর ক্যালকুলেশন করেছিলাম আমরা। এবার আমরা টি এরটা দেখে নিই। টি এ বলেছি, টি এ 0 করেছি, টি এ সবাইকে 0 দিয়ে দাও, তাহলে রিপ্লেস অল টি এ উইথ 0 করলে 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, টি এর পর যদি শর্ত দেওয়া থাকে যে যারা অমুক তারা টি এ পাবে, তখন কিভাবে করবে আমি এখানে বলে দিই, দেখি ডেজিগনেশন কি আছে, তাহলে তোমাকে শর্ত দিলাম টি এর জন্য। এখানে বললাম দেখো এইচটি আছে, এটি আছে, পিটি আছে। আমি বললাম যারা কটা পিটি আছে, একটা পিটি আছে, দুটো পিটি আছে, সাপোজ বললাম যারা পিটি, ঠিক আছে, তাদেরকে আমি টিএ দিতে চাইছি, ওকে, তাদেরকে আমি 1000 টাকা করে টিএ দেবো। মানে এটা তোমাকে কেউ বললো, কোনো একটা শর্ত দিলে যে অমুকরা টিএ পাবে, ঠিক আছে, আর বাদবাকিরা পাবে না, তখন তুমি কি করে 1000 টাকা তাদের বসাবে? তখন এইভাবে লিখতে হবে, রিপ্লেস অল কি বসবে, টিএ উইথ 1000 টাকা, এইটুকুটা লিখে দিতে সবারই 1000 টাকা হয়ে যাবে। কিন্তু আমার শর্ত আছে, কাদের? যাদের পিটি, যাদের কি পিটি, DESIG, ডেজিগনেশন ইকুয়াল টু পিটি, বোঝা গেল? যাদের ডেজিগনেশন হচ্ছে পিটি। এবার ইন্টারমিডিয়েট দেখো কজন পেয়েছে, টিএ আমি 3 জন দেখতে পাচ্ছি, অর্থাৎ 3টে পিটি ডেজিগনেশন আছে। এই দেখো এখানে একটা পেয়েছে পিটি, ও দুটো পিটি এখানে পাওয়ার পর লাস্টে একটা আছে, ঠিক আছে। তাহলে ওদের ডেজিগনেশন পিটি, তাই ওরা 1000 টাকা করে পেয়ে গেল। এইভাবে যে কোনো আমরা ফিল্ডের শর্ত দিয়ে ফর দিয়ে করতে পারি, ঠিক আছে, এইটা। তারপরে এবার গ্রস বার করতে বলেছে। গ্রস হচ্ছে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এবে প্লাস টিএ, যা যা আছে সবগুলো হচ্ছে যোগ করতে হবে গ্রসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে, রিপ্লেস অল গ্রস, এই নামটা দিতে হবে GROSS গ্রস উইথ, গ্রসের ঘরে কি হবে না, তো এই ফিল্ডগুলো যোগ হবে। কে কে যোগ হবে? BASIC বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ প্লাস টিএ, অর্থাৎ বেসিক ডিএ এইচআরএ এমএ টিএ এগুলোকে যোগ করে আমার যেটা হবে সেটা হবে গ্রস, যোগফলটা হয়ে গেল। গ্রস বেরিয়ে গেল আমার, এবার গ্রস ক্যালকুলেশন হয়ে গেল, ঠিক আছে। এবার গ্রস বার করার পর এবার আমাদেরকে বার করতে হবে, এই যে গ্রস এইভাবে করলেই হয়ে গেল। ট্যাক্স ক্যালকুলেশন করতে বলেছি তোমাকে, ট্যাক্স বার করতে হয়েছে, প্রফেশনাল ট্যাক্স আমি বলেছি 5% অফ বেসিক পে, একটা পার্সেন্টেজ দিয়েছি। ট্যাক্স কিন্তু পার্সেন্টেজে হয় না, ট্যাক্স স্ল্যাবে হয়। যদি বেসিক পে এত হয় তাহলে এত, যদি বেসিক পে এত হয় তাহলে এত, এরকম একটা স্ল্যাব থাকে। কিন্তু আপাতত বলেছি 0.5%, 0.5% নয়, 0.5% অফ বেসিক পে ট্যাক্স ক্যালকুলেশন করো তুমি। তাহলে তুমি কীভাবে ক্যালকুলেশন করবে, এই যে রিপ্লেস অল পি ট্যাক্স উইথ এইটা বাই 100, যেটা বলা হয়েছে সেটা, ঠিক আছে। তাহলে এই কমেন্টটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে রিপ্লেস অল এখানে লিখে দিলাম, যে কোনো একটাতে লেখো, পি ট্যাক্স P_TAX এইভাবে লেখা আছে, পি ট্যাক্স উইথ বেসিক ইন্টু এখানে 0.5/100 এন্টার মেরে দাও, দেখো যেটা হবে অটোমেটিক এখানে ক্যালকুলেশন করে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার পিএফ বার করো, বললাম পিএফ 6%, বেসিকের কত পার্সেন্ট বার করবে, 6%, তাহলে বেসিকের এখানে 6%, এইটা কেটে দাও, দিয়ে 6% দিয়ে এন্টার মারো, দেখো বেসিকের 6% পিএফ বেরিয়ে গেল। লোন ফাঁকাই থাক, টিডি মানে হচ্ছে পি ট্যাক্স প্লাস পিএফ প্লাস লোন, তিনটেকে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে টিডি, ঠিক আছে। তিনটেকে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে টিডি, এখানে দেখে নাও, তাই করা আছে। এই যে পিএফ হলো 6%, তারপরে টিডি, এই যে পি ট্যাক্স পিএফ লোন, এই তিনটেকে যোগ করে যেটা হবে সেটা হবে টিডি। এই যে রিপ্লেস অল টিডি উইথ পি ট্যাক্স প্লাস পিএফ প্লাস রোল, ঠিক আছে। আমি এটাকেই যদি কপি করে নিই এখান থেকে ওখানে গিয়ে বসিয়ে দিলেও হয়ে যাবে। কপি করে নিলাম Ctrl+C দিয়ে, এখানে গিয়ে Ctrl+V, হবে না, কেন হবে না, এই পি ট্যাক্স বানানটা এখানে P_ট্যাক্স দেওয়া আছে, হ্যাঁ আন্ডারস্কোরটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে, নাহলে ভুল দেখাবে। লোন, এবার এন্টার মারি, দেখো ওখানে টিডিটা বেরিয়ে গেল।
টোটাল ডিডাকশন অর্থাৎ এত টাকা তার বেতন থেকে কাটে, এটা হচ্ছে কাটার পার্ট, ঠিক আছে। এবার হাতে ক টাকা পায়, তাহলে ওর গ্রস হয়েছিল এগুলো যোগ করে হয়েছিল এটা, ঠিক আছে, আর তার বেতন থেকে কাটলো এইটা, তাহলে গ্রস থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে হাতে যেটা থাকবে সেটা এটাই নেট স্যালারি। তাহলে নেট স্যালারি কী হচ্ছে আমাদের, যে গ্রস মাইনাস টিডি, তাহলে রিপ্লেস উইথ নেস নেট স্যালারি কী হচ্ছে গ্রস মাইনাস টিডি। এটাকে কপি করে নিই, এখানে গিয়ে কমেন্ট উইন্ডো থেকে পেস্ট করে এন্টার মারি, নেট স্যালারি হাতে বেরিয়ে গেল আমার এটা, এই যেটা হচ্ছে নেট স্যালারি। তাহলে এই স্যালারি শিটটা ক্যালকুলেশন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে স্যালারি শিটের ক্যালকুলেশন তুমি করতে পারবে কোনো স্যালারি এন্ট্রি করে। তারপরে এখান থেকে যদি এবার বলা হয় যাদের নেট স্যালারি 50,000-এর উপরে, তাদের নাম আর নেট স্যালারিটা দেখতে চাইছি, ঠিক আছে, তুমি এটা বন্ধ করে দাও, কন্ট্রোল ডব্লিউ, তখন তুমি ব্রাউজ BROW ব্রাউজ ফিল্ড FIELD ফিল্ড কী কী দেখতে চাইছো, নেম কমা ডেজিগনেশান DESIG ডেজিগনেশান কমা বেসিক BASIC বেসিক দেখতে চাইছো, আর নেট স্যালারি দেখতে চাইছো, ঠিক আছে, NET নেট দেখতে চাইছো কাদের, যাদের নেট গ্রেটার দ্যান ইকুয়াল টু 50,000। দুজন আছে যাদের একজন 80 এবং আর একজন হচ্ছে 80, একজনের বেসিক পে হচ্ছে 51,000 আর নেট স্যালারি হচ্ছে 64,000, আর এর হচ্ছে 41,000, নেট স্যালারি হচ্ছে 51,000 এইটা। তাহলে এইভাবে আমরা ডেটাগুলোকে ফাইন্ড আউট করতে পারি, আগে যেভাবে আমরা শিখেছি কোয়েরি করা, ঠিক আছে, কন্ট্রোল ডব্লিউ কোয়েন আর BROW ব্রাউজ। এবার যদি বলা হলো যে তোমাদের বেসিক পে, এই বেসিক পেটা যা আছে তার 3% বাড়াতে হবে, সবাই এই ক্ষেত্রে 3% করে বাড়বে, প্রত্যেক বছর বেসিক পে বাড়ে, আমি বললাম প্রত্যেকের বেসিক পে যা আছে তার 3% করে বাড়িয়ে দাও, ঠিক আছে। তাহলে কী লিখবো বলো, এখানে কী লিখবো, রিপ্লেস অল BASIC বেসিক রিপ্লেস হবে BASIC উইথ WITH উইথ কী হবে, বেসিকের 3% বাড়বে, যা আছে তার 3% বাড়বে কি না, তাহলে কি করে 3% বাড়বে, বেসিক যা আছে প্লাস তার সাথে বেসিকের 3% যেটা অ্যামাউন্ট হবে সেটা যোগ হবে, তাই না। তাহলে কি হবে এখানে BASIC বেসিক যা আছে তার সাথে BASIC ইন্টু 3/100, বেসিক যা আছে তার সাথে বেসিকের 3% যোগ করে এই যে এইটা বুঝতে পারছো, এইটা, ঠিক আছে। তাহলে বেসিকের যা আছে তার সাথে 3% যোগ করে এটা বেড়ে গেল, 3% সবারই জন্য অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এইভাবে করতাম। তোমার কোনো জিনিস প্রোডাক্টের মাল 10% বাড়াতে চাইছো দাম, তাহলে দাম যা আছে তার সাথে যোগ হবে বা বিয়োগ হবে, ঠিক আছে। এটা আমরা এইভাবে করতে পারবো ক্যালকুলেশন। বেসিক বাড়ালাম, ডিএ কিন্তু বাড়েনি, তখন আবার ডিএ তোমাকে ক্যালকুলেশন করতে হবে নতুন করে, সবগুলোকে আপডেট করতে হবে, ঠিক আছে, সবগুলোকে আপডেট করতে হবে। তো এই আপডেটগুলো এইভাবে না করে আমরা এইগুলোকে কোনো প্রোগ্রামিংয়ের দ্বারা যদি করতাম তাহলে সুবিধা হতো, যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা ফর্ম তৈরি করতাম, সেই প্রোগ্রামটা ডু করতাম, সব অটোমেটিক আপডেট হয়ে যেত একটা প্রোগ্রামিং তৈরি করলে, ঠিক আছে। এইগুলো আপডেট করার একটা প্রোগ্রাম ফাইল তৈরি করা হয়। এরপরে যখন আমরা প্রোগ্রাম ফাইলে যাব, কীভাবে প্রোগ্রাম ক্রিয়েট করতে হয়, তখন কিন্তু আমরা ওইগুলো ক্রিয়েট করতে পারবো। ওকে, প্রোগ্রাম শিখবো, এরপরে আমরা প্রোগ্রাম শিখবো। তাহলে এইভাবে স্যালারির এইটা তৈরি করে নেবে, টেবিলটা দিয়ে নিজের মতন করে তুমি এগুলোকে ক্যালকুলেশন করা, আপডেট করা, এগুলো দেখবে, ঠিক আছে, যে কীভাবে আপডেট হয়, ক্যালকুলেশন হয়, এগুলো দেখে নেবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, নেক্সট এরপরে আমরা কি করব, এরপরে এটা হয়ে গেল। আচ্ছা, DIR ডিসকাউন্ট ইউজ টু ডিসপ্লে অল টেবিল নেম। আচ্ছা, কিছু কিছু জিনিস কমেন্ট নতুন নতুন ফক্সপ্রে এগুলো তোমরা এখানে দেখে নাও। প্রথমত হচ্ছে DIR বলে একটা কমেন্ট আছে, ঠিক আছে। DIR কমেন্ট ইউজ করে তুমি এখানে কী কী টেবিল তৈরি করা আছে ভিজুয়াল ফক্স প্রোতে, যদি দেখতে চাও যে আমার ভিজুয়াল ফক্স প্রোতে কী কী টেবিল আছে, কতগুলো টেবিল, নাম তো আমার মনে নাই, তখন তুমি DIR কমেন্ট ইউজ করতে পারো, DIR দিয়ে এন্টার মারো, দেখো এখানে টেবিলের নামের লিস্ট দেখাবে যে এই টেবিলগুলো তোমার তৈরি করা আছে, এই টেবিলগুলো এখানে যা
তুমি ঘোষ, মার্কস 2024, মার্কস হানা আবার এখানে প্রেস এনি কি টু এন্টার, ক্লিক মারো, দেখো আরেকটা লিস্ট বেরিয়ে গেল। তাহলে 224, 2 ওয়াল হানা তানা এইভাবে সাম, এই যে সুজয় এই করে এই সৌরভ, মার্কস, এই টেবিলের নামগুলো সব দেখতে পাচ্ছি আমরা এখানে তৈরি করা আছে। তাহলে টেবিলের লিস্ট দেখা যায় ডিআই কমান্ডের সাহায্যে। তোমার ভিজুয়াল ফক্স প্রোতে আমার মনে পড়ছে না কী কী টেবিল আছে আমি দেখতে চাইছি, তখন ডিআই কমান্ড দিয়ে আমরা দেখতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ডিআর কমান্ড। নেক্সট এবার একটা কমান্ড কি আছে, রিনেম। দিস কমান্ড ইজ ইউজ টু রিনেম এনি ফাইল। ঠিক আছে, তোমার কোনো একটা টেবিল আছে, টেবিলটার নাম তুমি চেঞ্জ করতে চাইছো। আমার যেমন এখন যে টেবিলটায় কাজ করছি টেবিলটার নাম কি আছে, স্যালারি আছে। এবার স্যালারির নামটা পরিবর্তন করতে চাইছি, তাহলে কি করবে, প্রথমে টেবিলটাকে বন্ধ করতে হবে। অ্যাট ফার্স্ট ক্লোজ দ্য কারেন্ট টেবিল। যে টেবিলটা ওপেন অবস্থায় আছে তাকে কিন্তু নাম পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, দিয়ে তোমাকে রিনেম কমান্ড ইউজ করতে হবে। রিনেম কমান্ড ওল্ড ফাইল নেম উইথ এক্সটেনশন নেম দিয়ে টু লিখতে হবে নিউ ফাইল নেম উইথ এক্সটেনশন নেম দিয়ে এন্টার মারতে হবে। ঠিক আছে, সাপোজ ধরে নাও এই যে স্যালারি নামে যে ডিবিএফটা আছে, ঠিক আছে, ওর নাম পরিবর্তন করতে চাইছি, ওটা তো ডিবিএফ তাই না, তাহলে রিনেম স্যালারি ডট ডিবিএফ টু নতুন নাম, এটা হচ্ছে পুরনো ফাইল নেমটা যেটা আছে অলরেডি, সেটার নাম পরিবর্তন করে চাইছি স্যালারি ডাটা ডট ডিবিএফ। ঠিক আছে, এইভাবে করতে চাইছি, তাহলে এন্টার হবে, নাম পরিবর্তন হয়ে যাবে। আমাদের এখানে যে টেবিলটা আছে টেবিলটার নাম কি দেওয়া আছে দেখি তো, দেখো SALARY স্যালারি আছে, এর নামটা আমি চেঞ্জ করতে চাইছি। ঠিক আছে, স্যালারির নামটা চেঞ্জ করে আমি নাম চাইছি যে এটার নাম দিয়ে দেবো আমি তৌসিফ। ঠিক আছে, তাহলে কি করব, প্রথমত UAC কমান্ড ইউজ করবে, ক্লোজ করবে, দেখো নিচেটা বন্ধ হয়ে গেল স্ট্যাটাস বার। এবার রিনেম RENAM রিনেম SALARY স্যালারি ডট DBF টু TAUSIF ডট DBF, টিও হবে তাই তো, এইটা ডট DBF, তাহলে স্যালারি থেকে এই নামটাই পরিবর্তন হবে। এবার এন্টার মারি, নাম পরিবর্তন হয়েছে কিনা কিছু মেসেজ আমরা ভুলের মেসেজও পেলাম না, ঠিকের মেসেজও পেলাম না, তার মানে এটা হয়ে গেছে। কি করে বুঝবো, এখন যদি আমি স্যালারিটাকে ইউজ করি UAC দিয়ে নাম দিই স্যালারি SALARY যদি থাকে তাহলে খুলবে, আর বলছে নাই, দেখো স্যালারি নামে নাই দেয় গেছে, স্যালারির নাম এটা ফাইলটা খুঁজে পাচ্ছেন, ডাজ নট এক্সিস্ট। তাহলে আমি ইউজ তৌসিফ করি TOUSIF, এবার এন্টার মারি, 13টা আছে, ব্রাউজ করো BROW ব্রাউজ করো, ওই দেখো, তাহলে এই ফাইলটার নাম কী হয়ে গেছে উপরে দেখো, দেখো নাম দেখতে পাচ্ছ তৌসিফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নাম পরিবর্তন করতে গেলে, কোনো ফাইলের নাম পরিবর্তন করতে গেলে আমরা রিনেম কমান্ডের সাহায্যে করতে পারি। ঠিক আছে, এবার আমি নামটা করতে চাইছি আবার স্যালারি করে দিতে চাইছি। ঠিক আছে, তাহলে আবার কপি করলাম, ঠিক কপি করে গেলে তো হবে না, আমাকে কি করতে হবে, এটাকে আগে বন্ধ করতে হবে, এই ইউজ লিখে বন্ধ করতে হবে। কপি করে পেস্ট করলাম, কিন্তু উল্টো হবে, এবার এই তৌসিফেরটা এখানে বসবে আর স্যালারি ডট DBFটা কোথায় বসবে, লাস্টে বসবে এখানে, বোঝা গেল। তাহলে রিনেম তৌসিফ ডট DBF টু স্যালারি ডট DBF, এন্টার মারি, এন্টার মারলাম। এবার ইউজ স্যালারি করি, এরকম চলে এসছে ইউজ স্যালারি, ব্রাউজ করো, এবার নাম কি হয়ে গেল, এটা স্যালারি হয়ে গেল। তাহলে নাম পরিবর্তন করাটা আমরা শিখে গেলাম। কোনো ফাইলের নাম পরিবর্তন করতে গেলে নিয়ম হচ্ছে সিনট্যাক্সটা ফলো করবে, এই যে সিনট্যাক্স আছে নিয়ম, প্রথমে বন্ধ করবে যে ওল্ড ফাইল নেম ডট এক্সটেনশন নেম, মানে পুরোনো ফাইলের নেমের সাথে এক্সটেনশন নেমটা দিতে হবে। ঠিক আছে, যে নতুন ফাইল নেম দিতে হবে, এই যে স্যালারি ডট DBF টু এটা। নেক্সট কপি ফাইল, কোনো ফাইলের যদি কোনো কপি করতে চাও, ওরই একটা কপি, আমরা একদম রাইট ক্লিক করে আমরা কোনো ফাইলের, আমরা উইন্ডোজে এখানে কি করে করি কপি, ধরে নাও যে কোনো ফোল্ডারের মধ্যে আমি আছি, কোনো একটা ফোল্ডার কম্পিউটারে গেলাম, ডি ড্রাইভে গেলাম, দিয়ে বললাম এই ফাইলটার কপি করতে হবে, এই ফাইলটার কপি, তাহলে এখানে গিয়ে রাইট ক্লিক করে আমরা কপিতে ক্লিক করি, কপি করে নিলাম, দিয়ে অন্য কোথাও গিয়ে পেস্ট করে দিই, তাই তো হয়ে যায়। এখানেও কিন্তু কপি ওইভাবে করা যাবে না, তোমাকে সিনট্যাক্স ইউজ করতে হবে। কোনো ফাইলকেই কপি করতে চাইছো তাহলে কি করবে, প্রথমত ক্লোজ করবে, যে ফাইলটাকে কপি করতে চাইছো ওর একটা নকল তৈরি করতে চাইছো, তাহলে ওল্ড ফাইল নেম দিবে, দিয়ে আবার একটা নিউ ফাইল নেম দিবে, তাহলে ওরই একটা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যাবে। এবার আমি চাইছি স্যালারির নামটা থাকবে, স্যালারিটাকে কপি করে তৌসিফ নামে আমি তৈরি করব।
ঠিক আছে, স্যালারিটাকে তৌসিফ নামে তৈরি করো, তাহলে স্যালারিটাও থেকে যাবে, তৌসিফটাও থেকে যাবে। তখন তুমি এই সিনট্যাক্সটা ইউজ করবে, কপি ফাইল। ঠিক আছে, কপি ফাইল, তাহলে কপি ফাইলে কপি করলে এই কপি ফাইল সিনট্যাক্সটা এইখানটাতে ইউজ করবে। এই ঠিক কপি ফাইল কোথায় ইউজ করে, এটাকে বন্ধ করে প্রথমত ইউজ করে বন্ধ করে দাও। দিয়ে যে রিনেমের জায়গায় আমরা আমাদের স্যালারি নামে আছে, এই নামে ছিল তো, এই রিনেমের জায়গায় আমরা কি করব, কপি ফাইল করে দেব। স্যালারি যেটা আছে সেটা কি নামে হবে, কপি তৌসিফ নামে কপি হবে, দিয়ে এন্টার মারি। দেখো কতটা সাইজ কপি হলে এখানে মেসেজ দেখা দিল। ঠিক আছে, এবার আমি যদি ইউজ করি স্যালারিটাকে, যদি ইউজ করি এন্টার মারো, তাহলে স্যালারিটা খুলবে। দেখো স্যালারিটা খুলে গেল তো। ঠিক আছে, আবার আমি এবার তৌসিফটাকে ইউজ করব, ইউজ তৌসিফ, এই যে ইউজ তৌসিফ করি এন্টার মারলাম, দিয়ে এবার ব্রাউজ করি, তৌসিফটাও খুলবে। দেখো তৌসিফ নাম দেখতে পাচ্ছ, ওটারই তো কপি, হুবহু একটা কপি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কপি ফাইল। তোমরা ডিলিট প্যাক ইউজ করতে সময় বলেছিলাম ডেটা ডিলিট হয়ে যাবে, তাহলে একটা ফাইলের কপি তৈরি করে নিয়ে সেটার উপর অ্যাপ্লাই করতে পারো প্যাক কমেন্টগুলো, ডিলিট কমেন্টগুলো। ঠিক আছে, আমি যখন তৌসিফের উপর এখন অ্যাপ্লাই করবো, দেখো জ্যাপ বলে একটা কমেন্ট আছে, জ্যাপ কমেন্ট ইজ ইউজ টু ডিলিট অল রেকর্ড অফ দ্য টেবিল। এখানে কোনো প্যাক কমেন্ট লাগে না, ডিলিট কমেন্টও লাগে না, জাস্ট ডাইরেক্টলি জ্যাপ লিখে যদি এন্টার মারো, যে টেবিলটা খোলা আছে তার সব রেকর্ড ডিলিট করে দেবে জ্যাপ কমেন্টে। আমি তৌসিফেরটাকে ডিলিট করতে চাইছি। ঠিক আছে, ইরেজ কমেন্টটাকেও, ইরেজ কমেন্ট ডিলিট ইউজ টু ডিলিট দ্য ফাইল। ইরেজ কমেন্টে কী হয়, পুরোপুরি ফাইলটাই ডিলিট, জ্যাপ কমেন্টে রেকর্ড ডিলিট হয়, আর ইরেজ কমেন্টে কী হয়, যে নামটা দিবা সেই পুরো ফাইলটাই ডিলিট করে দেবে। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। এখন ধরে নাও এই আমার এখানে তৌসিফটা ওপেন হয়ে আছে, কে ওপেন হয়ে আছে, তৌসিফ। আমি এখানে জাস্ট লিখলাম ZAP, দিয়ে এন্টার মেরে দিলাম। তৌসিফ ফাইলটা থাকবে, টেবিলটা থাকবে, কিন্তু ডেটাগুলো ডিলিট হয়ে যাবে। দেখো ইয়েস, ডিলিট করতে চাইছো, মেসেজ এসছে, ইয়েস, ওটা বন্ধ হয়ে গেলে ব্রাউজ করো, দেখো তৌসিফে আর একটাও নাই, তৌসিফ নামটা আছে, ডেটাটা আছে, পুরোটাই ডিলিট। ঠিক আছে, কিন্তু যদি ইরেজ কমেন্ট ইউজ করি, ইরেজ, এই যে ইরেজ কমেন্টটা, ইরেজ কমেন্ট তৌসিফের নামটা যদি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু পুরোপুরি ফাইলটাই ডিলিট হয়ে যাওয়ার, খুঁজে পাওয়া যাবে না। দেখো এখানে প্রথমত এটাকে বন্ধ করতে হবে, বন্ধ করার পর ইরেজ, ERASE, ঠিক আছে, ইরেজ TOUSIF.DBF, এন্টার মারো। ফাইল হ্যাজ বিন ডিলিটেড, মেসেজ দেখাচ্ছে কি, ফাইল হ্যাজ বিন ডিলিটেড। অর্থাৎ এবার তুমি ইউজ করো তৌসিফকে, এই নামে কোনো টেবিল নাই, এটা খুঁজে পাবে না, তাহলে তৌসিফ নামের কোনো টেবিলই থাকলো না। তাহলে টেবিলকে পুরোপুরি ডিলিট করতে গেলে, ফাইলটাকে ডিলিট করতে গেলে ইরেজ কমেন্ট পুরোপুরি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। রেকর্ড ডিলিট করার জন্য আমরা এর আগে ডিলিট কমেন্ট শিখেছি, প্যাক কমেন্ট শিখেছি। ঠিক আছে, আচ্ছা কাউন্ট ফর পোস্ট অফিস সাগিয়া কতগুলো আছে, এক্স, এগুলো পরে আমরা প্রোগ্রামিংয়ে করবো। ঠিক আছে, আচ্ছা প্রোগ্রামিংটা আমি চাইছিলাম যে প্রোগ্রামিং শুরু করতে সামনের দিন কি সৌরভ আসতে পারবে, তাহলে প্রোগ্রামিংটা একসাথে শুরু করলে ভালো হতো। ঠিক আছে, হ্যাঁ আজকে স্যালারি শিটটা, তাহলে এই দুটো জিনিস দেখে দেই। কাউন্ট, এরকম অনেক ফাংশন আছে যেগুলো আমরা টেবিলের সাথে ইউজ করতে পারি। কেমন ইউজ করতে পারি, কোনো একটা বিষয়, সাপোজ ধরুন আমি স্যালারি টেবিলটাই ওপেন করলাম এখানে, কারণ ইউজ করি, স্যালারিটা কোথায় ছিল, স্যালারি ছিল তো আমার, হ্যাঁ স্যালারিটা তো আছে, এটা তো ডিলিট করিনি আমরা, হ্যাঁ ডিলিট করি। তোমার ধরুন এরকম অনেক বড় টেবিল আছে, এখানে HT আছে, AT আছে, PT আছে। আমি বললাম কতগুলো AT আছে বলো তো, AT কতগুলো আছে, এই যে ডেজিগনেশন AT কতগুলো আছে। ঠিক আছে, তখন তখন তুমি কি করবে, এটা AT কতগুলো আছে, এটা আমি বন্ধ করে দিই। তখন সেই সিনট্যাক্সটা কি ইউজ করবে, এই দেখো কাউন্ট ফর। ঠিক আছে, কাউন্ট ফর ডেজিগনেশন কি, সেটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। ঠিক আছে, এইটাকে তুমি ইউজ করতে পারো, পুরোপুরি এইটাকে ইউজ করতে পারো। দেখো দেখাচ্ছি তোমাদের, এখানে কাউন্ট মানে হচ্ছে গণনা করা। ঠিক আছে, তাহলে কন্ট্রোল V, কাউন্ট ফর, এখানে আমার হচ্ছে ডেজিগনেশন, পোস্ট অফিস তো কাউন্ট করছি না আমি, DESIG, কি লিখলাম, হ্যাঁ ডেজিগনেশন SIG, ডেজিগনেশন কাকে খুঁজতে চাইছি আমি, হ্যাঁ এইটিকে, কার মধ্যে স্টোর করব, X এর মধ্যে স্টোর করব। তাহলে প্রথমে এইটাকে এন্টার মারতে হবে এখানে, তাহলে X এর মধ্যে স্টোর করে নিল, এখানে দেখিয়ে দিয়েছে কটা আছে,
5টা। এক্সকে যদি দেখতে চাও এই যে প্রিন্ট সাইন দিয়ে এক্স করতে পারো, তাহলে দেখাবে পেছন থেকে ওখানে দেখাবে, দেখো ঠিক আছে। তোমাকে বললাম পিটি কটা আছে, তাহলে এখানে বললাম পিটি কটা আছে, তাহলে এখানে এটির জায়গায় কী লিখে দেবে পিটি, এন্টার মারো, এখানে দেখতে হবে কটা আছে 3টে। এবার দেখতে যদি চাও এখানে গিয়ে এক্স মানটা মারো, হয়তো 3টে। এইচটি কটা আছে, এইচটি এন্টার মারো, একটাই আছে, এখানে গিয়ে এন্টার মারো, ওই দেখো একটা, তাহলে 1 3 আর 5, ঠিক আছে। তাহলে এইভাবে কাউন্ট হচ্ছে গণনা করা, কাউন্ট মানে গণনা করা। কাউন্টের জায়গায় সাম ফাংশন ইউজ করলে যোগ দেখাবে। তোমাকে যদি বলা হয় তোমার বেসিক, আমার এই যে টেবিলটা আছে ব্রাউজ করো, টেবিলটায় আমাকে তো টাকা দিতে হচ্ছে, বেসিক দিতে হচ্ছে, ডিএ দিতে হচ্ছে, এইচআরে দিতে হচ্ছে, তাহলে আমরা বেসিক পেয়ে এগুলো যদি যোগ করে বলো মোট কত টাকা দিতে হচ্ছে, বেসিকের যোগটা দেখা দরকার, আমার বেসিকের যোগটা দরকার, তখন তুমি কি ফাংশন ইউজ করবে, এখান থেকে সাম ফাংশন ইউজ করতে পারো, ঠিক আছে। সাম ফাংশন ইউজ করতে পারো, সাম ফর ওই বেসিক বলে দাও, দিয়ে স্টোর করো, তাহলে তোমাকে দেখাবে, ঠিক আছে। আবার নির্দিষ্ট ফিল্ড বলে দিতে পারো, এটা 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 কোনো শর্ত দিয়েও বলতে পারো, যেমন এখানে লিখেছে সাম থিওরি মার্কস প্র্যাকটিক্যাল মার্কস ফর রেজিস্ট্রেশন নাম্বার 5 জন্য ওটা যোগ করে দেখো, এইভাবে বলেছি, ঠিক আছে। তো আমরা সাম ফাংশনটাকে কাউন্টের জায়গায় এরকম সাম ফাংশনও ইউজ করতে পারি, ঠিক আছে। পার্টিকুলারলি সাম ফিল্ডের নাম দিয়ে দিতে পারি, দেখি সাম ফাংশনটা ইউজ হয় কিনা এইভাবে, একটু আলাদাভাবে ইউজ হয় কিনা। তাহলে আমি বললাম সাম SUM সাম বেসিক BASIC বেসিক টু এক্স, ওকে। এবার প্রিন্ট আউট করলাম এক্সকে, প্রিন্টের সাইনটা সবসময় কোথায় দেখায়, পেছনে দেখায়, এই দেখো একক দশক শতক হাজার অয়ত লক্ষ, এই যে বেসিক্স এটা দেখিয়ে রয়েছে। আচ্ছা, সাম দেখতে চাইছি বেসিকের, ঠিক আছে, এই 2x দিয়েছি বলে এক্স স্টোর করেছে, এক্সকে দেখতে চাইছি। আমি যদি ওটা না লিখে SUM সাম ডিএ, আমাকে ডিএ কত টাকা দিতে হচ্ছে, হ্যাঁ ওই তখন নিচে দেখিয়েছিলাম ডিএ কত টাকা দিতে হচ্ছে, তোমাকে এইচআরে মোট কত টাকা দিতে হচ্ছে, তাহলে এইচআরে যোগ করো, তাহলে দেখা দেবে এত, তোমাকে ওই জায়গায় একক দশক শতক হাজার 42,518 টাকা ডিএ দিতে হচ্ছে, ঠিক আছে। এইচআরে কত টাকা দিতে হচ্ছে, গ্রস কত দিতে হচ্ছে, তুমি সাম লিখেও করতে পারো, SUM সাম GROSS গ্রস, মোট গ্রস কত টাকা দিতে হচ্ছে, গ্রস এই দেখো এত টাকা দিতে হচ্ছে, ঠিক আছে। একক দশক শতক হাজার অয়ত লক্ষ 3,17,080 টাকা গ্রস দিতে হচ্ছে, তাহলে এইগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে, এইভাবে গ্রস করতে পারবো। তো পার্টিকুলার শর্ত থাকলে তখন সাম করার পর শর্তও দিতে পারি যে অমুকের এই জিনিসটা আমি যোগ করতে চাইছি, শর্ত দিয়েও করতে পারবো, ঠিক আছে। তা টেবিলের যেগুলো তোমাদের দেখালাম কোয়েরিগুলো ভিজুয়াল ফক্স প্রোতে, এই সমস্ত কোয়েরিগুলো যদি করো তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কোয়েরিগুলো, ঠিক আছে। এরপরে আমরা ঢুকবো প্রোগ্রামিংয়ে, প্রোগ্রামিংয়ের ক্লাসটা নেক্সট দিন আমরা করব, প্রোগ্রামিং স্টার্ট করব। প্রোগ্রামিংয়ের কনসেপ্ট ভিজুয়াল ফক্স প্রো থেকে তোমাদের শুরু হবে। যে কোনো অ্যাপস তৈরি করতে গেলে আগামী জেনারেশনের যে সমস্ত সফটওয়্যার বা তোমরা এইগুলো দেখছো, অ্যাপসগুলো দেখছো মোবাইলে ইউজ হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু প্রোগ্রাম দিয়েই তৈরি করা হয়, কোডিং লিখে তৈরি করা হয়। তারই হচ্ছে অ আ ক খ হাতে খড়ি তুমি ভিজুয়াল ফক্স প্রো থেকে শিখবে, ঠিক আছে, যে প্রোগ্রামিং কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ইনস্ট্রাকশান দিতে হয়, সেই ইনস্ট্রাকশান দিয়ে কীভাবে ফলাফল পাওয়া যায়। সেই প্রোগ্রামিং কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে একটু উন্নত ধরনের প্রোগ্রামিং, এইভাবে প্রোগ্রামিং শিখতে 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 এমন একটা সময় আসবে যখন তুমি নিজে কোনো অ্যাপস ডেভেলপ করতে পারবে। ভিজুয়াল ফক্স প্রো CITA-তে প্রোগ্রামিংয়ের এরপরে মানে স্টেপ হয়। এরপরে তোমার হবে ভিজুয়াল বেসিক আছে, ভিজুয়াল বেসিক .NET আছে, সি আছে, জাভা আছে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো যদি ভালো শিখো। এখন বর্তমানে পাইথন একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো চলছে, কিন্তু পাইথন তোমাদের সিলেবাসে নেই, এগুলো অ্যাডভান্স লেভেলে আছে, ঠিক আছে। তো ওইগুলো যদি শিখো তাহলে তুমি ভবিষ্যতে অ্যাপস তৈরি করতে পারবে, নিজেই তৈরি করতে পারবে। হ্যাঁ, এখন তো এআইয়ের যুগ, এআই তো আর এমনি তৈরি হচ্ছে না, কোডিং লিখে তৈরি করতে হয়, এআই তৈরি করতে হয়, এবং সেই এআই কী করে আমাদেরকে হেল্প করছে বিভিন্ন রকমের কাজ খুব ইজিলি করে দিতে, ঠিক আছে। এইটা তো প্রোগ্রাম ফাইল কী করে তৈরি করতে হয়, প্রোগ্রাম ফাইলে কীভাবে কোডিং লিখতে হয়, সেইগুলো তোমরা নেক্সট দিন করবে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই, জাস্ট এখানে আমি প্রোগ্রাম তৈরি যদি করা থাকে, ডু লিখলাম, ডু কমান্ড, ডু AGH, আচ্ছা সফটওয়্যার প্রোগ্রামটা তৈরি করা আছে, তোমার কারেন্ট ডেট, আজকের ডেটটা দাও, আজ কত তারিখ আমাদের 22 তারিখ, তাই তো।
তাহলে 22/6 কত 2025, তাই তো 25। তোমার ডেট অফ বার্থ বলো। 26/2/2008। ওই দেখো তোমার আজকে বয়স হচ্ছে 17 বছর 4 মাস 1 দিন। তাহলে এটা কি করে বললে দিল? তাহলে আমাকে এর সঙ্গে ক্যালকুলেশন প্রোগ্রামটা করতে হয়েছে, তোমার এজ ক্যালকুলেট করে বলে দিল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই প্রোগ্রামটার জন্য কোডিং লিখতে হয়েছে। কি কোডিং লিখেছি, সেই কোডিং কীভাবে ইনস্ট্রাকশান দিতে হয় কোডিংটা দেখে যদি দেখবো মনে করি। এই দেখো এইটা লেখা আছে ওর ভিতরে, এই কোডিংটা লেখা আছে, ঠিক আছে। তাহলে এই কোডিংটাতে কি কোথায় কেন ইউজ করলাম, কিভাবে ইউজ করলাম, সেটা আমরা তখন প্রোগ্রামিংয়ে শিখবো, ঠিক আছে। কোডিং লেখা আছে, হ্যাঁ। এই কোডিংটার জন্য তুমি এইটা বার করতে পারলে যে কোনো সময়, তুমি যখনই ডু করবে এন্টার মারো, আবার নতুন দাও, নতুন যে কোনো ডেট দাও, বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এজ ক্যালকুলেশন প্রোগ্রাম, এইরকম এজ ক্যালকুলেশন প্রোগ্রাম আরও অনেক রকমের প্রোগ্রাম করা আছে, ঠিক আছে। ডু আচ্ছা, এখানে তোমার নাম TOU, তাই তো, TOUSIF, তৌসিফ, আর কিছু নাই, AHAMED, তাই তো, তৌসিফ আহমেদ। এন্টার মারি। তোমার নামে কতগুলো ভাওয়েল আছে, কতগুলো কনসোনেন্ট আছে, কতগুলো অক্ষর আছে এখানে দেখে নাও। তোমার এই যে নাম, তোমার নামের মধ্যে টোটাল ক্যারেক্টার আছে কটা, 12টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অক্ষর আছে। টোটাল ভাওয়েল আছে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ভাওয়েল আছে। বাকি তাহলে 12টার মধ্যে 6টা কনসোনেন্ট আছে। আর মাঝখানে একটা স্পেস ইউজ করেছি আমরা, এখানে একটা স্পেস ইউজ করেছি। ভাওয়েলগুলো কী কী আছে, তো ও আছে, ইউ আছে, আই আছে, ই আছে, এই কটা ভাওয়েল আছে, ঠিক আছে। তাহলে এই যে প্রোগ্রামটা যে কোনো নাম লিখবে তার মধ্যে কটা ভাওয়েল আছে, কটা কনসোনেন্ট আছে, অটোমেটিক্যালি তোমাকে বলে দেবে, ঠিক আছে। তো ধরেন আবার আমি রান করলাম, দিয়ে লিখলাম EDUCATION, এডুকেশান। এডুকেশান এমন একটা শব্দ যার মধ্যে 5টা ভাওয়েলই আছে, দেখো AEIOU, ঠিক আছে। তাহলে 9টা অক্ষর আছে যার মধ্যে 5টা ভাওয়েলই আছে, দেখো AEIOU সবই আছে, ঠিক আছে। হ্যাঁ, 5টা ভাওয়েলই আছে, কোনো স্পেস ইউজ করি না। এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে কি লিখেছি আমি, এই প্রোগ্রামটার কোডিং কি লিখেছি, কোডিংটা এখন কোডিং তোমরা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। এই যে কোডিংটা এগুলো লেখা আছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এর ভিতরে এই কোডটা লেখা আছে, যার ফলে তোমাকে ওই সফটওয়্যারের মতন বা অ্যাপসের মতন রেজাল্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। তাহলে এই জিনিসগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা প্রোগ্রামিংয়ে শিখব, ঠিক আছে। তাহলে প্রোগ্রামিংটা আমি নেক্সট দিন শুরু করব, ঠিক আছে। প্রোগ্রামিংয়ের শেষ নাই, যত খুশি প্রোগ্রাম করতে পারে, এই প্রোগ্রাম চলবে তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে প্রোগ্রাম, ঠিক আছে। তার আগে কোশ্চেন টোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন, তারপরে ডেমোটা দেখিয়ে দেবো কীভাবে পরীক্ষার নেক্সট দিন তোমাদের ডেমো আশা করি হয়ে যাবে, চলে আসবে অনলাইনে। আর রেজিস্ট্রেশনটাও ওই মনে রাখবে 12 তারিখের আগে, রেজিস্ট্রেশন আগে তোমাদের ফিস ক্লিয়ার করে দিতে হবে, দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে।